আজব কারখানা, কারখানা সবসময় আজব হয় কিনা আমরা জানি না, কিন্তু আমাদের সামনে যে মুভিটা আসছে 12ই জুলাই প্রকাশ হচ্ছে, মুভিটি হলে আসছে, সেই মুভিটির কারখানাটা আজব, বড়ই আজব। এবং এই আজব চরিত্রে, আজব কারখানাতে যেই শক্তিমান অভিনেতা অভিনয় করেছেন, আমার পাশেই বসে আছেন, তিনি কখনো 22শে শ্রাবণে চরিত্রে অভিনয় করেছেন, কখনো কাদম্বরীতে আছেন, কখনো সন্দীপ রায়ের সেই বিখ্যাত ফেলুদার তোপসে চরিত্রে তোপসে হিসেবে পর্দা আবির্ভূত হয়েছেন। আপনারা ইতিমধ্যে হয়তো বুঝে ফেলেছেন আমি কার কথা বলছি। আমার পাশেই বসে আছেন লেজেন্ডারি আর্টিস্ট পরমব্রত। দাদা, তোমাকে স্বাগত বাংলাদেশে। আমরা শুরু করছিলাম, মঞ্চে আসছে আজব কারখানা, 12 তারিখ মুক্তি পাচ্ছে। আমরা যতটুকু জানি এটা হচ্ছে 2016 এবং 17 সালের বাংলাদেশের সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। আমরা একেবারে সরাসরি যদি চলে যাই, গল্পের গাঁথুনিটা কেমন? প্রথমে বলি যে 2016-17 অনুদানের ব্যাপারটা আমি ঠিক জানি না, তার কারণ আমরা ছবিটি শ্যুট করেছি 2019-20। তো ওটা আমি বলতে পারবো না, সঠিক তথ্যটা আমার কাছে নেই। আর দ্বিতীয়ত হচ্ছে ছবিটা কি নিয়ে যদি এক কথায় বলি, ছবিটি একজন আদ্যন্ত শহরবাসী নাগরিক একজন মানুষের, সেটা নিজস্ব তার একরকম জীবনযাপন আছে। সে একটা শ্রেণীর মানুষের কাছে সে ভীষণভাবে জনপ্রিয় একজন রক স্টার হিসেবে, সেরম একজন মানুষের তার শিকড়কে খুঁজে পাওয়ার গল্প তার, এবং সেটা কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তার শিকড়কে খুঁজে পাওয়ার গল্প, যেটা কিনা হয়তো অনেকাংশে দেখব যে আমরা আমাদের প্রত্যেকের গল্প কিছু না কিছু, আমরা যারা শহরবাসী, সেটা ঢাকা হোক বা কলকাতা বা মুম্বাই হোক বা যে কোনো বড় শহর হোক, সেখানকার মানুষ আমরা এক রকমের জীবনযাপনে অভ্যস্ত হই। সেই জীবনযাপনকে আমরা উদযাপন করি, সেলিব্রেট করি, তাতে কোনো সমস্যা নেই, তাতে সেটা তো আমরা প্রত্যেকেই সেই জীবনযাপনের অঙ্গ, এবং সেই জীবনযাপনের অঙ্গ হিসেবে আমরা আরও নানান বহির্বিশ্বের সংস্কৃতির সঙ্গে পরিচিত হই, সেগুলোকে আত্মীকরণ করি। কিন্তু মাঝে মাঝে কি হয়, সেগুলো করতে গিয়ে আসলে আমাদের যেখান থেকে আমাদের উৎস, সেই উৎসটা হয়তো ভুলে যাই, বা আমরা যদি আমরা শিল্পী হই, আমাদের মধ্যে কেউ যে কোনো ধরনের শিল্পের সঙ্গে যুক্ত থাকি, আমরা শিল্পী হিসেবে আসলে আমাদের খোঁজটা কিসের, আমাদের অন্বেষণটা কিসের, সেটা ভুলে গিয়ে একজন শিল্পীর জীবনের যে বাহ্যিক আড়ম্বর, সেটাতে ভেসে যাই অনেক ক্ষেত্রে। এক্স্যাক্টলি, ঠিক এই কারণেই কি সংস অফ দ্য সোল মানে আজব বাইরে থেকে ভিতরে যাওয়া বেসিক্যালি। হ্যাঁ, এই বাহ্যিক আড়ম্বর থেকে আসলে ভিতরে যে জিনিসটা খুঁজবো বলে পাবো বলে শিল্পী হয়েছিলাম, সেই জিনিসটার সন্ধানে একটা মানুষের যাওয়া, এবং এই সন্ধানটার রাস্তাটা এনাকে দেখায় হচ্ছে আমাদের গ্রামীণ বাংলার যে অসামান্য সমস্ত লোকায়ত গান বাজনার যে আঙ্গিকগুলো, যে ধারাগুলি, যে ফর্মগুলি, যে ঘরানাগুলি, সেইগুলি, সেটা কখনো ঘাটু গান, কখনো জারি গান, কখনো সারি গান, কখনো ভাওয়াইয়া, কখনো বাউল, কখনো ভাটিয়ালি। হ্যাঁ, তো এটা একটা এপিক জার্নি বলা যেতে পারে। এক্স্যাক্টলি। এই মুভিতে দাদা তোমার ক্যারেক্টার হচ্ছে রাজীব, মেবি রকস্টার ক্যারেক্টার সম্পর্কে কি আমরা কিছুটা ব্রিফ পাই কিনা? এই ক্যারেক্টার বলতে ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে যে একজন রকস্টার এসে একেবারে গ্রামীণ চিরায়ত বাংলার গানের সাথে মিশে যাচ্ছে। শবনম ফেরদৌসী যেভাবে এই ছবির পরিচালক যেভাবে রাজীবকে লিখেছিলেন, সেটা হচ্ছে যে দেখুন, সব রকস্টারই কি আর একরকম জীবনযাপন করেন তা তো না। এরকমও হতে পারে যে একজন রকস্টার ভীষণ গৃহী, খুব গার্হস্থ্য, তিনি খুবই সুন্দর করে সন্ধ্যেবেলা 5টার সময় বাড়ি ফিরে যান, এটা অনেকে এরকমও আছে। কিন্তু রকস্টার বলতেই আমরা যেটা বুঝি, আমাদের চট করে মাথায় যে চেহারাটা আসে, যে একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন, হ্যাঁ, মডার্ন শব্দটা হয়তো সঠিক প্রয়োগ নয়, আমি একদম সরাসরি বলছি, একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন, হ্যাঁ, এবং ধরাকে সরা জ্ঞান করা একটু আর কি। হ্যাঁ, যার কারণ সেই ভালোবাসাটা, সেই উন্মত্ত ভালোবাসাটা তাকে তার দর্শক বা শ্রোতা তাকে দেয়, এবং সেটা সেই রকমভাবেই রাজীবকে লেখা। এবার সেই রাজীব প্রান্তিক গান বাজনার সান্নিধ্যে এসে সে আদৌ কি তার কোনো পরিবর্তন হয়, নাকি সে আবার দৌড়ে ফিরে আসতে চায় নিজের কমফর্ট জোনটার কাছে? এইটাই হচ্ছে ছবিটা বেসিক্যালি। এক্ষেত্রে ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে দাদা তোমার কাছে আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে তুমি তোমার অ্যাক্টিং মেথড, যেটা একটা চরিত্রকে
ভাঙা, আরেকটা চরিত্রে গড়া। এই ভাঙা গড়ার জায়গা থেকে তোমার মেথডটা কি? তুমি একটা ক্যারেক্টারকে কীভাবে বিল্ড আপ করো? কিছু বেসিক প্রশ্ন করি। তো একটা জিনিস পড়ার পর দেখুন, আমরা যখন একটা চিত্রনাট্য পড়ি, সেই চিত্রনাট্যে সেই চরিত্রটার একটা মানে কথার কথা আপনাকে আমি বলছি, ধরুন চিত্রনাট্যে আমরা যেটুকু সময় চরিত্রটাকে দেখছি, যদি যদি ধরে নিই সেই চরিত্রটার জীবদ্দশা, মানে চরিত্রটার জীবন হচ্ছে 100 দিনের, আমরা চিত্রনাট্যে তাকে দেখি কিন্তু 30 থেকে 70 অবধি। রাইট। হ্যাঁ, সেই চিত্রনাট্যের বাইরেও তো 1 থেকে 30 অবধি তার একটা জীবন আছে। এক্স্যাক্টলি, রাইট। হ্যাঁ, এবং এই 30 থেকে 70-এর পর আরও 30 জীবন থাকবে, যেটা আমরা ছবিতে দেখি না। তো সেই জীবনটা খুঁজে বার করাটা খুব ইম্পর্টেন্ট। সেই লোকটা কটার সময় ঘুমাতে যায়, সে লোকটা ছোটোবেলায় বাবা মাকে পেয়েছে কি না, সে লোকটার জীবনে প্রথম কবে প্রেম করেছে, হ্যাঁ, সে লোকটার প্রথম জীবনে মার খেয়েছে কবে, মানে এই জাতীয় জিনিসগুলো, যেটা এইটাই কিন্তু বেসিক্যালি একটা চরিত্রকে গঠন করতে সাহায্য করে। এক্ষেত্রে এই যে কলকাতা এবং বাংলাদেশ চলচ্চিত্রের কথাটাই যদি বলি, তুমি তো বাংলাদেশে এর আগে অনেকগুলো মুভিতে অভিনয় করেছিলে, কোনো পার্থক্য খুঁজে পাও? হ্যাঁ, পাই। আমার মনে হয় যে মানে মিলও আছে যেরকম, সেরকম অমিলও আছে। এবং যে অমিলটা যেটা বলবো, মানে কলকাতার সিনেমার যেটা আছে আর বাংলাদেশ সিনেমার যেটা নেই, আর কলকাতা সিনেমা যেটা নেই বাংলাদেশ সিনেমা যেটা আছে, দুটোরই ভালো খারাপ দিক আছে। কলকাতার সিনেমার একটা সিনেমা ইন্ডাস্ট্রির পরিকাঠামোটা মানে ওভারঅল একটু আঁটোসাঁটো, একটু প্রফেশনাল। আবার কলকাতার সিনেমার আমরা দেখব গল্পগুলো একটু বেশি শহর এবং একটা শ্রেণী কেন্দ্রিক আমরা যদি দেখি। ওয়ারাজ বাংলাদেশের হ্যাঁ ইন্ডাস্ট্রিটা হয়তো একটু লুজ এখনও, অতটা হয়তো পেশাদারি অনেক ক্ষেত্রে হয়তো দেখবো আমরা, সেটা আঁটোসাঁটো নয়। কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেটা আমি যেটা নোটিস করেছি সেটা হচ্ছে যে মৌলিক গল্প, মাটির কাছাকাছি গল্প ভাবার ক্ষেত্রে একটা সাংঘাতিক ট্যালেন্ট বা একটা সাংঘাতিক তাগিদ আছে বাংলাদেশের নির্মাতাদের মধ্যে। তারা মানুষের গল্প বলেন এবং সেটা অনেক অনেক মানে কি বলবো, আরও বৃহত্তর শ্রেণীর মানুষের গল্প তারা বলার চেষ্টা করেন অন্তত। সেই কারণেই হয়তোবা আমরা দেখছি যে বাংলাদেশে গত 2-3 বছরে বাংলাদেশে তৈরি হওয়া বাণিজ্যিক ছবি কিন্তু ভালো ফল করছে খুব কনসিস্টেন্টলি, ধারাবাহিকভাবে। হয়তো সেটাই তার পিছনে, সেটাই হয়তো কারণ। বাংলাদেশ এবং কলকাতার প্রসঙ্গের পাশাপাশি যদি আমি জাস্ট জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কাহানি মুভি, রাইট? বিদ্যা বালান এবং নওয়াজুদ্দিন সিদ্দিকের সাথে তুমি বলিউডে কাজ করেছো। বলিউড এবং টলিউড প্লাস ঢালিউড, তো এক্ষেত্রে বলিউডের সাথে আমরা যদি কলকাতার মুভির পার্থক্য করতে যাই, বা কলকাতার সাথে বলিউডের যে তোমার এক্সপিরিয়েন্স, এই জার্নি, এই গল্পটা যদি আমরা একটু জানতে চাই কিভাবে। বলিউডে আমি সবথেকে বেশি কাজ করেছি গত 3 বছরে, সেটা নেটফ্লিক্সের আরণ্যকি হোক, কিংবা মুম্বাই ডায়েরিজের পিআই মিনা বা মুম্বাই ডায়েরিজই হোক অ্যামাজন প্রাইমে, কি জুগাড়িস্তান হোক, কি বুলবুল হোক, কি কন প্রবীণ তাম্বে হোক, সব থেকে বেশি কাজ আমি গত পারি হোক, গত 2-3 বছর সব থেকে বেশি কাজ করেছি। এই তুলনাটা টানাটা বৃথা। তার কারণ হিন্দি ভাষাটার কন্টেন্ট, হিন্দি ভাষার কন্টেন্ট সারা ভারতবর্ষ শুধু না, ভারতের পড়শি দেশগুলিতে, মধ্যপ্রাচ্যে, বিদেশে সব থেকে বেশি যে ভাষার কন্টেন্ট দেখা হয়, সেরকম 5টা ভাষার কন্টেন্ট যদি সারা পৃথিবী ধরে নিই সব থেকে বেশি দেখা হয়, তার মধ্যে হিন্দি একটা। তো বলাই বাহুল্য তার যে বাজার, হিন্দি ছবির যে বাজার, সেটা সুবৃহৎ। সেটার সঙ্গে পশ্চিমবঙ্গের বাংলা ছবি, এমনকি বাংলাদেশের বাংলা ছবির তুলনা হবে না। কেননা বাঙালি যতই সারা পৃথিবীতে ছড়িয়ে থাকুক না কেন, ওইটাকে কম্পিট করার সঙ্গে সম্ভব না। এখানে কি ল্যাঙ্গুয়েজের কোনো বিষয় আছে যে মেলোডিয়াস হিন্দি ল্যাঙ্গুয়েজ, যেমন হিন্দি গানের গল্পটা বলি, আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা শুনি সেটা হচ্ছে হিন্দির বাইরে যে কোনো ভাষার গানগুলোতে যে পরিমাণ মেলোডি পাওয়া যায় তাতে কয়েক গুণ বেশি আমি হিন্দি ভাষায় পাচ্ছি, একটু সফটনেস আছে, এরকম কোনো কিছু আছে? একেবারেই মনে হয় না। আমার মনে হয় আমি খুব নিয়মিতভাবে, মানে সত্যি কথা বলতে কি, মানে বাংলা গানে, দুই বাংলার বাংলা গানই কোয়ালিটেটিভলি, গুণমানের দিক থেকে গান হিসেবে অনেক এগিয়ে হিন্দি গানের থেকে, মানে এটার কোনো সন্দেহই নেই। হ্যাঁ, ঐতিহ্যগতভাবেও এখনও সেটা না, এটা হচ্ছে আপনি বুঝতেই পারছেন, ধরুন একটা বাজারের আয়তন, আপনি তো আর একটা কাওরান বাজারের সাইজের একটা বাজার আর আপনার
পাড়ার একটা ছোট্ট পুচকি বাজারের মধ্যে তুলনা করতে পারবেন না তো, তাই না? একটা পাইকারি বাজার আর একটা পাড়ার ছোট্ট বাজার তো আলাদা, তার তো অর্থনীতিও আলাদা হবে বলাই বাহুল্য। তো হিন্দি ছবিটা হচ্ছে কাউরান বাজারের মতো বাজার, সেখানে প্রত্যেক দিন রাত্রে লরির জ্যাম লেগে যায়। হ্যাঁ, ওখানে গাড়ি ঢুকলে ওখানে 1.5 ঘন্টা বসে থাকতে হয়। আমি যখন হাতিঝিলের দিক থেকে প্রথম আলোর অফিস যদি আসতে চাই দিনের বেলা, ডিস্টেন্সটা হয়তো 300 মিটারও নয়, কিন্তু গাড়িতে 8 ঘন্টা বসে থাকতে হয় ওখানে, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনার পাড়ার বাজারে কি সেটা হয় না তো? তাহলে সেটাই হচ্ছে পার্থক্যটা। তাহলে কি এখানে কি বাজেটটা কি ফ্যাক্ট? বাজারটাই তো বাজার তো বাজেট ডিসাইড করে। আমি যদি একটা পণ্য নিয়ে গিয়ে আমি একটা কাউরান বাজারের মতো বড় বাজারে বেচতে পারি, বলাই বাহুল্য আমি সেই পণ্যটা বানানোর ক্ষেত্রে আরেকটু বেশি ইনভেস্ট করতে পারবো। আর আমি যদি জানি যে আমি যে পণ্যটা বানাচ্ছি সেটা মগবাজারের ছোট্ট একটা বাজারের পাশে একটা বা স্থানীয় বাজারে বেচবো, তাহলে তো আমি জানবো যে আমাকে এইটুকুই আমি ইনভেস্ট করবো, কারণ এর থেকে বেশি তো আমার পাওয়ার নেই এই বাজারটা থেকে। সিম্পল অর্থনীতি। চমৎকার, দুর্দান্ত রসায়নের গল্প বললে। আমরা যদি একেবারে শেষের দিকে চলে আসি, সেটা হচ্ছে যেহেতু আজব কারখানা একেবারে নতুন কিছু গান তৈরি হয়েছে, ভাইকিংস করেছে, আরেকজন মিউজিক ডিরেক্টর করেছেন, আমরা কি একটা গান যেটা এই মুভির কোনো গান তোমার মানে স্পেশালি কোথাও তোমার খুব আমার মনে হয় থিম সংটা যেটা গৌরব তৈরি করেছে হেলাল হাফিজের কবিতা থেকেই, সেই গানটা এক কথায় ছবিটাকে ধরে। আমরা ছোটোবেলায় সারসংক্ষেপ লিখতাম না, হ্যাঁ, সারসংক্ষেপটা খুব ঠিক মতো প্রকাশ করে। সেটা হচ্ছে একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা শহরবাসীর মধ্যেই কাঙালপনাটা আছে, এবং যখন সদর্থে আমাদের শিকড় থেকে ডাকটা আসে তখন আমাদের ভিতরের কাঙালপনাটা তখন এক্সপোজড হয়ে পড়ে। হ্যাঁ, তো সেই কারণে আমার মনে হয় এই কবিতাটাও অসামান্য, আর গৌরব যে সুরটা করেছে সেটা অসামান্য একটা সুর করেছে। আমার একটা খুবই দারুণ মানে ফেভারিট যেটাকে বলে একটা গান আছে, যেটা তোমার লিপে, তোমার ভয়েসে মেবি, নড়ে চড়ে হাতের মুঠোয় কে কথা কয় রে। আমি মানে ম্যাক্সিমাম আমার রাতের বেলা শোনার জন্য আমি এই গানটাকে চুজ করি। আমি যদি একটু লাইভ শুনতে চাই, একটা বা দুটো লাইন। কি কথা কয় রে দেখা দেয় না, কি কথা কয় রে দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে, নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনম ভর মেলে না, কি কথা কয় রে দেখা দেয় না। ওয়াও, অসাম। এবং গানটার মেসেজ যেটা, লিরিকটা দুর্দান্ত, অনেক পুরনো একটা গান, দুর্দান্ত, এবং ওখানে একটা ইম্প্রোভাইজেশন আছে, ইম্প্রোভাইজেশনটা স্প্যানিশ গানের সাথে। আমরা বাংলাদেশে বিশেষ করে আমাদের মাঝে তোমাকে পেয়ে আমরা খুবই প্রাণিত। আমরা নেক্সট টাইম আরও বেশি কাজে আমরা তোমাকে পাবো। নিশ্চয়ই ফায়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সকলকে গাজী টিভির সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর আজব কারখানা যখন মুক্তি পাবে আপনারা যদি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আজব কারখানার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে। আপনারা দেখলেন, আপনারা শুনলেন দাদার কাছ থেকে আমরা চমৎকার কিছু গল্প শুনেছি, আজব কারখানার গল্প শুনেছি, সংস অব দ্য সোলের যে আত্মিক বন্ধন, আমাদের চিরায়ত লোকায়ত গানের কথা বলেছি, আমরা চলচ্চিত্রের কথা বলেছি। আগামী 12ই জুলাই হলে আসছে, আপনারা দেখবেন, বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন, এবং চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্যে, এই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্যে আপনারা দর্শকরাই হচ্ছেন সবচাইতে বড় প্রাণ, ভাইটাল রোল প্লে করেন। পাশাপাশি আমাদের এইসব আর্টিস্টরা আছেন, আমাদের সিনেমা আছে, আমাদের চলচ্চিত্র আমরা জানি। আমরা কথা বলছিলাম কলকাতার আর্টিস্ট পরমব্রত নয়, আমরা কথা বলেছিলাম আজব কারখানার প্রধান চরিত্র রাজীবের সাথে। রাজীবরা কখনো কলকাতার হয় না, রাজীবরা কখনো বাংলাদেশের হয় না, রাজীবরা পৃথিবীর, রাজীবরা বিশ্বের। এই রাজীবদের চলচ্চিত্র যখন আসবে, আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হয়তো ডে বাই ডে গ্র্যাজুয়ালি পরিবর্তন হবে। আপনারা হলে আসবেন, আপনাদের সবাইকে হলে আসার আমন্ত্রণ জানিয়ে, সুস্থ চলচ্চিত্রে দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে একই সাথে শেষ করছি আজকের শোবিজ ওয়ার্ল্ড। সবাইকে ধন্যবাদ।